শুভ সন্ধ্যা। আজকে এবিপি আনন্দর মহাযুদ্ধর সব দর্শকদের, আজকে মহাযুদ্ধের যে সাবজেক্ট, ইন্টারেস্টিং সাবজেক্ট, ছন্দটাও অন্যরকম করে ফ্রেম করা হয়েছে। বিরাট বদল এনে পুলিশ আর আমলায়, বেনজির বাহিনীতে ইসি ভোট সামলায়। এরই মাঝে তালিকায় বাদ বহু লক্ষ্য, আস্তিন গুটিয়ে নেবেছে সব পক্ষ। শেষমেশ কার হাতে ক্ষমতা বিশুদ্ধ, কে জিতবে আসন্ন ভোট মহাযুদ্ধ। তো আমি লাইন ধরে ভাববার চেষ্টা করছিলাম যে বিরাট বদল এনে পুলিশ আর আমলায়। ঘটনাচক্রে আজকে সুমন্দে আমাকে যেখানে বসিয়েছেন, আমার ঠিক বাঁ পাশে কংগ্রেস, ডান পাশে সিপিএম। আমি জানি না এটা অঘোষিত ইন্ডি জোট কিনা, আবার বিজেপির প্রতিনিধি বলবেন কিনা আমার জানা নেই, কিন্তু ঘটনাচক্র আমার বাঁ পাশে যিনি বসে আছেন তিনি মালদা দক্ষিণের সম্মাননীয় সাংসদ ঈশা খান চৌধুরী রয়েছেন। আমি আসার আগেই ঈশা খান চৌধুরীর সাথেই কথা প্রসঙ্গে জানছিলাম এবং আমি দেখলাম যে হ্যাঁ, আমার অ্যাজামশনটা অত্যন্ত সঠিক ছিল। ঈশা খান চৌধুরীর লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ। এই যে আপনি বলেছেন না প্রথম লাইনটা, বিরাট বদল এনে পুলিশ আর আমলায়, ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণের, আমি যদি ভুল না করে থাকি, ওনার লোকসভা কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে 49 মানিকচক, তাই তো, 52 মোথাবাড়ি, 53 সুজাপুর, 54 বৈষ্ণবনগর, এই চারটেই ওনার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে। এই যে বিরাট বদল এনে পুলিশ আর আমলায়, এইখানে ইলেকশন কমিশন যে আমলাকে, যে পুলিশকে বদল করে আনলেন, অত্যন্ত দক্ষ অফিসার, আমি ধরেই নিচ্ছি, ভদ্রলোকের নাম জয়ন্ত কান্ত। জয়ন্ত কান্ত তিনি মালদা এখন আইন শৃঙ্খলা সামলাবেন। ঘটনাচক্রে জয়ন্ত কান্তের যিনি স্ত্রী, তিনি আবার জেসে কেউ নন, কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর। জয়ন্ত কান্তের স্ত্রী, मैं हूं মোদি কা পরিবার। গত সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচন ইনি প্রার্থী, তো স্বাভাবিকভাবেই কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর। আসলে ঘটনাচক্রে গতকালকে একটা চিঠি ফাঁস হয়ে গিয়েছে, অনেকেই আপনারা জানেন। আমার না হঠাৎ করে চোখের বালি সিনেমাটা মনে পড়ছিল, যখন যেই সিনেমায় দেখা যাচ্ছে মহেন্দ্র আর বিনোদিনী তারা অভিসাররত, সেই অবস্থায় কিছুটা দুষ্টুমির ছলে বিনোদিনী মহেন্দ্রর জামায় তার কপালে সিঁদুরটা ঘষে দিয়েছিল। তখন মহেন্দ্র রেগে গিয়েছিল যে এটা কি করলে বিনোদ। তখন বিনোদের উক্তি ছিল যে সঙ্গ করলে চিহ্ন থাকবে না তা কি হয়। গতকালকে আমরা দেখলাম যে বিজেপি সঙ্গ করবে আর চিহ্ন থাকবে না তা কি হয়। গতকালকে নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বিজেপি স্ট্যাম্প, নিজেরাই নিজেদেরকে সার্টিফাই করছে যে আমরা বিজেপির এর থেকে বড় দালাল আর কিছু হতে পারছে না। বলছে ক্লারিক্যাল এরর। ইলেকশন কমিশন চিঠি পাঠাচ্ছে, বলছে ক্লারিক্যাল এরর। আরে ভাই, ক্লারিক্যাল এররটা হলো কোত্থেকে? তার মানে তোমার যে ক্লার্ক, তোমার অফিসের যে স্টাফ, তার স্ট্যাম্প যেখানে রাখার কথা সেখানে ইলেকশন কমিশনের স্ট্যাম্পের পাশে বিজেপি স্ট্যাম্প থাকে। যদি ক্লারিক্যাল এরর হয় তাহলে তুমি বিজেপি স্ট্যাম্পটা মারলে কি করে? তার মানে তোমার নির্বাচন কমিশনের ড্রয়ারে হয় বিজেপি স্ট্যাম্প থাকে, আর নইলে বিজেপি তার লেটার হেড বা তার স্ট্যাম্প ইউজ করে যে চিঠি পাঠায় সেটাকেই তুমি ভগবান পাঠিয়েছে শিরোধার্য করে বাকি সব দলের কাছে সার্কুলেট করে দাও, কারণ মালিক বলেছে তার প্রভু ভক্ত বৃত্ত হিসেবে, তাকে অনুগামী হিসেবে সেই অর্ডারটাকে সার্ভ করতে হবে। এবার আসি পরের লাইন সুমনে, বেনজির বাহিনীতে ইসি ভোট সামলায়। তো বাহিনী আছে, এখানে আবার একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। হঠাৎ করে গতকালকে, আমি জানি না এ রাজ্যের যিনি সিইও মনোজবাবু, মানে উনি কি ভারতের বিএনএসএস এর ঊর্ধ্বে, আইন, ভারতের সংবিধান সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছেন কিনা আমি জানি না। গতকালকে মাননীয় সিইও সাহেব, আমি জানি না এটা আইন কি করে হয়, আমি যদি ভুল হই আমাকে দর্শকরা সংশোধন করবেন, উনি একটা নোটিশ করেছেন, অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, 21 NS রোড। এই সুমন যেটা বলছিল, এখন তো শিপিং কর্পোরেশনের অফিস চলে গিয়েছে। লাস্ট মিটিং আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে দলের পক্ষ থেকে। ওনার সেই নোটিশ বলছে, ইনস্ট্রাকশন টু সিপিএসপি দ্যাট উইদাউট প্রিলিমিনারি এনকোয়ারি নো এফআইআর টু বি লজড এগেনস্ট সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কোনো এফআইআর লজ করা যাবে না, তার জন্য পারমিশন নিতে হবে। কেন? সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে এফআইআর, সেন্ট্রাল ফোর্স যদি অন্যায় কাজ করে থাকে, আমি ধরুন আপনাদের সামনে আরেকটা ছবি দেখাই। এই দেখুন একজন সেন্ট্রাল ফোর্সের ছবি, ইনি সিআরপিএফ জওয়ান, কি করছেন, বিজেপির নেতা, বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়ার বিজেপি বিধায়ক, তার গাড়ি থেকে নেবে বিজেপির পদ্মফুল আঁকা লোগো, সেই লোগো হাতে করে বয়ে বেড়াচ্ছেন। এটা কি সেন্ট্রাল ফোর্সের কাজ হতে পারে?
আজকে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গৃহীত হবে না? শীতলকুচির সময় তো আমরা দেখেছিলাম সেন্ট্রাল ফোর্স কিভাবে ব্যবহৃত হয়। আমার প্রশ্ন অন্যখানে। আমার প্রশ্ন, যদি লিগ্যাল ইমিউনিটির কথা ভাবা হয় তাহলে শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স কেন? আপনার বদলি করার সময় রাজ্য পুলিশ বদলি হবে, আর রাজ্য পুলিশকে লিগ্যাল ইমিউনিটি দেওয়ার প্রয়োজন নেই? তারা আপনার ফোর্স নয়? এখন তো তারা আপনার অধীনে কাজ করছে। এই মুহূর্তে রাজ্য প্রশাসন আপনার লোক নয় নাকি এখানেও আমরা ওরা? আপনি নিজে যে প্রশ্নগুলো তুলছেন সেই প্রশ্নের উত্তর আপনি নিজে দিতে পারছেন না। এবার যেহেতু রাজ্যের শাসক, আমাদের স্বাভাবিকভাবেই সকলের প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু সুমন দে আজকে প্যানেলে আমাকে আগে রেখেছেন কিছুটা, তাই বাকিদের প্রশ্নের উত্তর না দিলেও আমার আগে বিজেপির প্রতিনিধি জগন্নাথ বাবু তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর উত্তর দেওয়াটা বাধ্যতামূলক। জগন্নাথ বাবু বললেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢোকার জন্য। জগন্নাথ দা, কটা বাংলাদেশি অনুপ্রবেশকারী আইডেন্টিফাইড ইন এসআইআর এখনো অবধি? কজন? আপনার দল ছেড়ে দিন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত অফিসিয়ালি সংখ্যাটা জানিয়েছে 0। এখনো পর্যন্ত একজনও রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে নির্বাচন কমিশন খুঁজে পায়নি। কিন্তু তার জন্য 10.5 কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছেন। শুধু তাই না, আজও তাদের হয়রানি কাটেনি। আউশগ্রামের বিজেপি প্রার্থী, আপনার ভাষায় যদি রোহিঙ্গা অনুপ্রবেশকারী হয়, আউশগ্রামের বিজেপি প্রার্থী তিনি আন্ডার অ্যাডজুডিকেশন, তিনি কি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী? আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে যে গতকালকে বলা হয়েছিল দুপুরবেলা লিস্ট পাবলিশ হবে ফার্স্ট ফেজে, সাপ্লিমেন্টারি লিস্ট, রাত 9টায় তারপর বললো সেটাও পারলো না। 12টা বাজার 1 মিনিট আগে 11টা 59 কোন রকমে পাবলিশ করলো, যে লিস্ট কেউ দেখতে পেল না। আজকে দুপুর 12:30টার সময় যখন সিইও প্রেস কনফারেন্স করছেন, দুপুর 12:30টা অবধিও তিনি জানেন না যে কত মানুষ আন্ডার অ্যাডজুডিকেশনে তাদের নিষ্পত্তি হয়েছে, কত মানুষের নাম বাদ গেছে। তাহলে আপনি সিইও হয়ে রয়েছেন কি করতে? নির্বাচন কমিশনই যদি না জানে, এখন বলা হচ্ছে 28 লক্ষ মানুষের নাকি বিচার হয়েছে, তো 28 লাখের মধ্যে বিচার কত হয়েছে, কজন ঝুলে রয়েছে, কজন রোহিঙ্গা, আপনি বলছেন আমি জানি না, দিল্লি থেকে কম্পাইল করলে আমি বলতে পারবো। তাহলে আপনি চেয়ারটায় বসে রয়েছেন কেন? কিন্তু মাঝখান থেকে যাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন, বাংলার এই এতগুলো মানুষকে নিয়ে, এতগুলো মানুষের মৃত্যুর পরে, তারপর আপনি বলছেন গণতন্ত্র রক্ষার কথা। আপনি বলছেন বিজেপির জয় সুনিশ্চিত হচ্ছে। আমি যদি ভুল না করে থাকি, আপনি সম্ভবত 86 শান্তিপুর বিধানসভা, জগন্নাথ দা আপনি তো 86 শান্তিপুর বিধানসভায় 2021-এ ক্যান্ডিডেট ছিলেন। লোকসভায় যেরকম সাংসদ ছিলেন, স্লোগান দিয়েছিলেন আপকি বাত 200 পার, স্বপ্ন দেখছিলেন মন্ত্রী হবেন। বাংলার মানুষ পগার পার করে দিয়েছিল, গঙ্গা পার হতে দেয়নি। আপকি বাত 200 পারে আপনি নিজে বিধায়কও হয়ে গিয়েছিলেন। সাংসদ থেকে, মানে আপনি মাস্টার ডিগ্রি থেকে মাধ্যমিকে চলে এসেছিলেন, সাংসদ থেকে বিধায়ক হয়ে গিয়েছিলেন। তারপর যেই বুঝলেন যে আপকি বাত 200 পার হয়নি, পগার পার হয়ে গেছি, আবার টুক করে সাংসদে চলে গেছেন আপনার আসন ছেড়ে দিয়ে গিয়ে। সেখান থেকে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয়যুক্ত হয়েছিলেন। তা আপনি বিজেপিকে এত বড় ক্ষমতা এনে দিচ্ছেন, আপনি এত দুর্দ্বন্দ্ব প্রতাপ নেতা, আপনার কথায় শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুম পর্যন্ত থরথর করে কাঁপে। তা আপনি এইটুকু বলতে পারলেন না যে আপনার নিজের বিধানসভা শান্তিপুর বিধানসভা, যেখান থেকে আপনি জিতেছিলেন, আপনার নিজের লোকসভার আন্ডারে, সেই বিধানসভা এখনো টেন্ডার ডেকে বিজেপির প্রার্থী খুঁজে পাচ্ছেন না কেন? এখন অবধি আপনার শান্তিপুর বিধানসভায় আপনি বিজেপির প্রার্থী দিতে পারেননি। বাংলা দখলের স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতেই পারেন। নরেন্দ্র মোদী এখনো স্বপ্ন দেখার উপর জিএসটি লাগু করেননি। কিন্তু মানুষকে নিয়ে যে ছেলে খেলা চলছে, আমি বলছি, এই ঈশা খান চৌধুরী রয়েছেন বলে আমি বলছি, আমার কাছে এই মুহূর্তে আরেকটা স্ট্যাটিস্টিক্স এলো। আমি ঈশাদাকে অনুরোধ করব যে আপনি এটা ভেরিফাই করে নেবেন, কারণ আপনার লোকসভার মধ্যে এটা হচ্ছে 49 মানিকচক বিধানসভা বুথে 921 জন ভোটার ছিল, তার মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন 464 জন। এই 464 জনের মধ্যে 291 জনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে উঠেছে, আর 173 জনের নাম বাদ গিয়েছে। এই 173 জনের মধ্যে 45 জনের নাম 2002 সালের তালিকায় রয়েছে, আর বাকিদের নাম তাদের বাবা মার নাম 2002 সালের তালিকায় রয়েছে। অর্থাৎ এরা কেউ রোহিঙ্গা অনুপ্রবেশকারী নন। এবং ইন্টারেস্টিংলি, এই 173 জনের মধ্যে 67 জন পুরুষ, 106 জন মহিলা, এরা প্রত্যেকে ডিলিটেড, এবং এরা প্রত্যেকে অক্ষর জ্ঞানহীন, দিনমজুর, পরিযায়ী, বিড়ি শ্রমিক, এবং এরা প্রত্যেকে ধর্মে মুসলমান। বেছে বেছে টার্গেট করে একটা সম্প্রদায়কে চিহ্নিত করে বাদ দেওয়ার একটা পরিকল্পনা। অথবা যেখানে বিরোধীর ভোট লিড বেশি, সুজাপুর বিধানসভা, গতবার আমরা জিতেছিলাম প্রায় 1,30,000 ভোটে, বিজেপি 22,000 পেয়েছিল, আমরা বোধহয় 1,52,000 পেয়েছিলাম।
সুজাপুরে 1,30,000 আমাদের ডিফারেন্স, বাদ দিতে হয়েছে 1,32,000। রতুয়া, সমরদা দীর্ঘদিনের আমাদের বিধায়ক, রতুয়ায় আমরা 75,000 ভোটে জিতেছি, 1 লক্ষ বাদ দিতে হয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ আমরা 98,000-এ জিতেছি, 1 লাখ বাদ দিতে হচ্ছে। মানে টার্গেট করে বিধানসভা বেছে বেছে বাদ দেওয়ার লিস্ট তুলে দেওয়া হয়েছে। ভবানীপুর বিধানসভার মধ্যে 77 নম্বর ওয়ার্ড, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি, সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে ভবানীপুর বিধানসভার, বেছে বেছে ওই একটা ওয়ার্ড। কেন? কারণ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না, মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, ভোট দেয়, তাদের জীবনকে নিশ্চিত সুরক্ষিত করেছেন। স্বাভাবিক কারণেই এই এসআইআর প্রসেসটা আমরা প্রথম দিন থেকে এই জন্য বলেছি যে এটা আর নাথিং বাট আ সাইলেন্ট ইনভিজিবল রিগিং। দেখুন, রাজনীতিতে আমাদের সাথে সিপিএম এর বিরোধ থাকবে, সেটা স্বাভাবিক, আমাদের সাথে কংগ্রেসের মতের পার্থক্য থাকবে, স্বাভাবিক, আমাদের সাথে বিজেপির মতের পার্থক্য থাকবে, স্বাভাবিক। কিন্তু সুমন যেটা দেখালো নরেন্দ্র মোদীর সেই স্টেটমেন্টটা, এবং ঘটনাচক্রে মাথায় রাখতে হবে তখন দেশে কংগ্রেসের সরকার, ডক্টর মনমোহন সিং তখন যখন এই নির্বাচন কমিশনার ফরমেশনের প্রসেসটা চলছে, তখন বিজেপির পক্ষ থেকে প্রস্তাব ছিল যে এমন একটা সাংবিধানিক পদ, সেটাকে নিরপেক্ষ রাখার জন্য দেশের প্রধানমন্ত্রী, লোকসভার লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে নিয়ে সেই পদটা ফর্ম করা হোক। দেবাশিস বাবু ভালো বলতে পারবেন। এবং সেই সংসদীয় মর্যাদাকে মান্যতা দিয়ে সেদিনকে যে ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছিল, যেই ভদ্রলোক সবার আগে সোচ্চার হয়েছিলেন, তার নাম নরেন্দ্র মোদী, তিনি নিজে ক্ষমতায় এসে কি করলেন? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দিলেন। নিজে প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং নিজের ক্যাবিনেটের আরেকজন মন্ত্রী, অর্থাৎ 2:1 রেশিও। মানে আপনি যাকে চাইবেন, বিজেপি যাকে চাইবে, সেই হবে চিফ ইলেকশন কমিশনার। দুটো বেল পড়ে গিয়েছে। গণতন্ত্রে মান্যতা দিতে হয়, যেহেতু এখানে মান্যতা নির্ণায়ক হচ্ছে সময়, তাই সময় বেশি নেব না, আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। কিন্তু যেহেতু আজকে দেবাশিস দাও শুরু করেছেন কবিতা দিয়ে, আমি সাধারণত কবিতা টবিতা আবৃত্তি করি না, ওটা আমার ঠিক জন নয়, কিন্তু আমার মনে হলো আজকে সুমন যে ফ্রেমটা বেঁধেছে, সেই ফ্রেমটা আজকে এখানে এইভাবে ব্যাখ্যা করলে বোধহয় সকলের বুঝতে একটু সুবিধা হবে। আমি সুমনের কবিতাটা সবাই শুনেছেন, বদল এনে পুলিশ আর আমলায় এবং মহাযুদ্ধের শেষ। আমি শুধু 4 লাইন এভাবে বলে শেষ করতে চাই। এদেশের সিইসি প্রকাণ্ড জ্ঞানীসে, ভাবে নাম মুছে দেবে রাষ্ট্রীয় ভ্যানিসে। এদেশের সিইসি প্রকাণ্ড জ্ঞানীসে, ভাবে নাম মুছে দেবে রাষ্ট্রীয় ভ্যানিসে। অনেকেই বেঁচে আছে, তারা কেউ ফটো না, অনেকেই বেঁচে আছে, তারা কেউ ফটো না। সিইও মনোজ বলে সামান্য ঘটনা, গোটা দেশ দেখছে বিজেপির দালালি, 4ই মে বলবো ভাই কোথা পালালি। নমস্কার।